আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৃজনী আহমেদ। আমি সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, কম্পাজার, ঢাকায়, এবং এমএসই সেন্টার, এখানে সাইকিয়াট্রি কনসালটেন্ট হিসেবে আছি। আমি আজকে কথা বলবো একটি গুরুতর কষ্টদায়ক একটি মানসিক রোগ সম্পর্কে, সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে একটি এমন ধরনের মানসিক রোগ যেটাতে দেখা যায় যে যদি প্রচন্ড কষ্টে ভুগতে থাকেন, এবং এইটার লক্ষণগুলো সাধারণত থাকে, একটা হচ্ছে অবসেশন, আরেকটা হচ্ছে কম্পালশন। অবসেশনটা হচ্ছে একজন মানুষের মনের মধ্যে বারবার করে আসা একই চিন্তা, ছবি অথবা কোনো ধারণা, যে এই বিষয়গুলো হচ্ছে তার মনের মধ্যে বারবার আসতে থাকে। মানুষটা বুঝতে পারে যে এটা তার মনের থেকেই আসছে, এটাকে বারবার সরিয়ে দিতে চায়, কিন্তু তারপরেও তার ইচ্ছার বিরুদ্ধে বারবার চলে আসতে থাকে। এবং যখন এই জিনিসগুলো আসে, সেটা হতে পারে একটা চিন্তা, হতে পারে একটা ছবি, হতে পারে একটা ধারণা, হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে সেই মানুষটা চায় এটাকে বাদ দিয়ে দিতে, কিন্তু বাদ দিতে পারে না, এবং প্রচন্ড উদ্বিগ্নতা, উৎকণ্ঠা এটার সাথে আসে। তার সাথে হচ্ছে এই উদ্বিগ্নতাকে বাদ দিতে তখন হচ্ছে সেই মানুষটা কম্পালশনের আশ্রয় নেয়। এই কম্পালশন হচ্ছে কোনো একটা বাধ্যতামূলক কাজ অথবা কোনো মনের কোনো একটা কার্যক্রম, যেমন সেটা হতে পারে যে বারবার করে বাপালা করা, বারবার করে গুনতে থাকা, বারবার করে চেক করা, অথবা কোনো দোয়া বা অবসেশনের যে চিন্তাটা, সেটাকে কাটিয়ে উঠতে যে কোনো ধরনের একটা পদ্ধতি সে অবলম্বন করে, সেগুলো হচ্ছে কম্পালশন। কম্পালশন শব্দটা যেমন শাব্দিক অর্থ হচ্ছে বাধ্যতামূলক, এখানেও কিন্তু সেই মানুষটা হচ্ছে এটা করতে বাধ্য থাকে। তার অবসেশন যখন আসবে তখন কম্পালশনটা তাকে করতে হবে। এবং এই কম্পালশনটা সাধারণত দেখা যায় যে বাস্তব জগতে ওই চিন্তাটার সাথে অসামঞ্জস্যপূর্ণ থাকে। যেমন খুব কমন একটা অবসেশন হচ্ছে নোংরা ময়লা নিয়ে চিন্তা, যে টেবিলে হাত রাখলাম, আমার হাতে কোনো জীবাণু চলে আসলো, এটা আমাকে এখনই ধুয়ে ফেলতে হবে। অথবা ওয়াশরুমে গেলাম, এখানে হচ্ছে খুবই ময়লা, এই নোংরা ময়লা আমার মধ্যে চলে আসতেছে, এটা আমাকে এখনই ধুয়ে ফেলতে হবে। বা পাশে দিয়ে কেউ হচ্ছে যে হাঁচি দিল বা কাশি দিল, সেখান থেকে জীবাণু চলে আসছে, আমার বড় কোনো রোগ হয়ে যাবে, সুতরাং এই জীবাণুটা হচ্ছে ক্ষতিকর। এবং এই চিন্তার সাথে প্রচন্ড উৎকণ্ঠা থাকে, তখন সেই মানুষটা দেখা যায় অনেকবার হচ্ছে যে ধোয়াপালা করেন, হয় দেখা যায় যে খুব বেশিবার ধুচ্ছেন, অথবা খুব সময় নিয়ে ধুচ্ছেন, অথবা বারবার করে ধুচ্ছেন, অথবা সবকিছু অ্যাভয়েড করতেছেন, যে তার ঘরের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছেন না, তার খাটে কাউকে বসতে দিচ্ছেন না, বা সবকিছুতে একটা প্লাস্টিক দেওয়া বা আলাদা চাদর দেওয়া, এই ধরনের মেজারমেন্ট গুলো নিচ্ছে। তো এইটা কিন্তু খুব কমন অবসেশন কম্পালশনের উদাহরণ। এবং এই অবসেশনের সাথে যে কম্পালশনটা আসে, যে বারবার করে ধোয়া, সেটা কিন্তু বাস্তব ক্ষেত্রে একেবারে অসামঞ্জস্যপূর্ণ থাকে। যেমন আমরা জানি যে হাত খাওয়ার আগে হাত ধুলেই কিন্তু মানে স্বাস্থ্যের যে বিধিটা সেটা মানা হয়ে যায়, টয়লেট করে আসার পরে হাত ধুলেই স্বাস্থ্য বিধিটা মানা হয়ে যায়। কিন্তু যাদের মধ্যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে, তারা কিন্তু একটু হাঁটলেন, চললেন, হাত ধুতে যাবেন, একটু বাসার মধ্যে বাইরে থেকে কেউ আসছে, তাতেও তার হাত ধুতে হবে, এরকম একটা বিষয় করতে হবে। একটা কাপড়ে অন্য কারো টাচ লেগে গেল, সাথে সাথে হচ্ছে যে ধুতে হচ্ছে। এবং সে হাত ধোয়াটা কিন্তু 20 সেকেন্ড ধরে না, যেটা কিন্তু সব জীবাণু মারা যায়, ওরকম না করে উনি দেখা যাচ্ছে যে প্রায় 20 মিনিট ধরে হাত ধুয়ে ফেলছেন। গোসল করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে গোসল করছেন, যেটা বাস্তব জগতের সাথে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। এখন এই বিষয়টা ওনারা করে যাচ্ছেন, এটা কিন্তু তাদের জন্য খুবই কষ্টকর। যেমন অবসেশনের চিন্তা এরকম আসে, চিন্তাগুলোরও কিছু ধরন থাকে, যেমন শুধু চিন্তা আসতে পারে, কোনো কল্পনা আসতে পারে, আর নিজের মধ্যে একটা বারবার করে ডিবেট আসতে থাকে, যে ডিম আগে না মুরগি আগে, আকাশ নীল হয়ে সবুজ না হলে কেমন হতো, এই জাতীয় কিছু অদ্ভুত ধরনের অবাস্তব কিছু চিন্তা তার মধ্যে বারবার করে একটা ডিবেটের ফর্মেটে আসতে পারে। কোনো ধ্বংসাত্মক চিন্তা বারবার আসতে পারে, যে ফ্যামিলির কারো অ্যাক্সিডেন্ট হলো, তখন দৃশ্যটা কেমন হবে, এই চিন্তাটা তার মাথায় বারবার আসতে থাকে, এবং সেটার সাথে একটা উদ্বেগ থাকে, আমার মাথায় যে চিন্তাটা আসলো এটার জন্যই তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে
দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের বিষয়টা কতটা কষ্টকর হতে পারে। সেই মানুষটা কিন্তু ওই কষ্টটা কমানোর জন্য বারবার করে কম্পালশন করতে থাকে। আরেকটা বিষয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে দেখা যায় যে মানুষের ব্যক্তিত্ব যার যেমন তার থেকে কিন্তু একটা বিপরীতমুখী অবসেশন তার আসতে পারে। যেমন অত্যন্ত ধার্মিক ব্যক্তি কিন্তু তার মাথায় কোনো ধর্ম বিরুদ্ধে একটা চিন্তা বারবার আসছে, অথবা তিনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন যে নামাজ পড়তে যাচ্ছে ওই সময় গালি চলে আসছে মাথায়, বা কোরআন শরীফ নিয়ে এরকম একটা কিছু চিন্তা আসছে। আবার দেখা যাচ্ছে যে যিনি সনাতন ধর্মের বা খ্রিস্ট ধর্মের তার মাথায় দেখা যাচ্ছে যে তার যিনি হচ্ছে যে স্রষ্টা তার বিরুদ্ধে গালি চলে আসছে, বা একদমই ধর্ম বিরুদ্ধ কোনো চিন্তা চলে আসছে, কিন্তু মানুষটা কিন্তু ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে যে ধার্মিক। এই যে এরকম বিপরীত চিন্তা আসে, কষ্টকর চিন্তা আসে, এটাকে দমাতে কম্পালশনের আশ্রয় নেন, ওটা ব্যাপারটা কিন্তু খুব কষ্টকর হয়ে থাকে তার জন্য। আরেকটা বিষয় যেটা হয় যে আশেপাশে অন্যরা কিন্তু বুঝতে পারেন না যে তার এটা অসুস্থতার জন্য এরকম করছে। আশপাশ থেকে সবাই যখন বলতে থাকেন যে এটা তো শেষ করলেই, মানে এটা তো চিন্তা না করলেই হয়, বা এই বিষয়টা তো হাত ধোয়াটা তো কমায় ফেললেই হয়, বা গোসল তাড়াতাড়ি করে ফেললেই হয়, সেই মানুষটা কিন্তু সেটা পেরে ওঠেন না। এখন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কেন হয়? এটা হওয়ার পিছনে বৈজ্ঞানিক কিছু গবেষণায় যেটা দেখা গেছে যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হওয়ার পিছনে বংশগতির একটা ভূমিকা থাকে। যাদের একদম প্রথম সারির আত্মীয় স্বজনের মধ্যে এই রোগটা থাকে তাদের রিস্কটা সাধারণ মানুষের তুলনায় বেশি থাকে, তাদের প্রায় 4-5 গুণ বেশি থাকে। এবং এই জেনেটিক কারণটা হচ্ছে যে বেশি হওয়ার কারণ ব্রেইনে কিছু পরিবর্তন পাওয়া যায়, মানে মস্তিষ্কের গঠনেও তাতে কিছু পরিবর্তন পাওয়া যায়। সেটার মধ্যে কিছু জায়গা আছে মস্তিষ্কে, যেমন একটা হচ্ছে কডেট নিউক্লিয়াস, একটা হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে আমাদের মাথার সামনের দিকে যে অংশ ফ্রন্টাল লোব, অরবিটোফ্রন্টাল কর্টেক্স, সিঙ্গুলেট জাইরাস। এই স্ট্রাকচারগুলোর কিছু অ্যাবনর্মালিটি খুঁজে পাওয়া যায়, এই অঙ্গগুলোর কিছু অসামঞ্জস্যতা পাওয়া যায়, এবং এদের মধ্যেকার একটা নেটওয়ার্কের মতো কাজ আছে। ওই কাজে দেখা যায় যে ছন্দটা ঠিক মতো থাকে। তো আরেকটা বিষয় যেটা দেখা যায়, যেই বাচ্চারা ছোটবেলায় খুব ঘন ঘন এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে কিছু ইমিউন রেসপন্সের জন্য, মানে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় কিছু অস্বাভাবিকতার জন্য তাদের মধ্যে এরকম অবসেসিভ কম্পালসিভ ফিচার দেখা যায়। এছাড়া অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে কিছু সাইকোলজিক্যাল বা মনস্তত্ত্বগত কিছু বিষয় আছে, যে দেখা যায় কারো একজনের এক সময় খাবার খেয়ে হচ্ছে খুব ডায়রিয়া হয়েছিল, এরপর থেকে সবসময় তার মাথার মধ্যে ভয়টা ঘুরতে থাকে, মানে তার একটা লার্নিং হয়ে যায় যে আমার আবারও এরকম হবে, নোংরা ময়লার জন্য আবার আমি সমস্যায় পড়বো। এই লার্নিংটা থেকে, এরকম ফল্টি লার্নিং থেকে তার হচ্ছে সাধারণ, মানে সব জায়গায় সেটা সাধারণভাবে কাজ করতে থাকে এই চিন্তাটা, তখন তার মধ্যে নোংরা ময়লা নিয়ে ভয় চলে আসে। এটা হচ্ছে এটা মনস্তত্ত্বগত। আরো কিছু মনস্তাত্ত্বিক তত্ত্ব আছে। তো এই যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা হয়, সাধারণত এটা দেখা যায় যে যারা প্রাপ্তবয়স্ক তাদের মধ্যে 20 থেকে 25 বছরে এইটা মানে সামনে আসে, বা এই রোগটা তাদের মধ্যে দেখা যায়। এছাড়াও জীবনের কিছু কিছু পর্যায়ে যারা রিস্ক বা যাদের মধ্যে অলরেডি হচ্ছে যেটা ঝুঁকি আছে, তাদের মধ্যে এটা সামনে প্রকাশিত হয়। যেমন এর মধ্যে একটা হচ্ছে যে জীবনের চাপের মধ্যে পড়া, মানে একটা বড় ধরনের পরীক্ষা সামনে আছে, বা চাকরি ইন্টারভিউ সামনে আছে, অথবা বিয়ে হলো, অথবা হচ্ছে যে প্রেগনেন্সি। মহিলাদের ক্ষেত্রে যেমন প্রেগনেন্সি একটা টাইম যে সময় হচ্ছে যে এই রোগটা প্রকাশিত হয়। আরেকটা হচ্ছে কখনো কখনো বাচ্চাদের মধ্যেও এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দেখা যায়, এবং বাচ্চাদের মধ্যে দুই ভাবে এটা হতে পারে। একটা হচ্ছে বংশগত ভাবে, তার বাবা মা কারো মধ্যে আছে। আরেকটা দেখা যায় যে তাদের নির্দিষ্ট কিছু রোগ থাকে, শারীরিক রোগ থেকেও হতে পারে, যেটা বললাম যে ওটাকে একসাথে বলা হয় পান্ডাস, এই ধরনের রোগটা থেকে আসতে পারে। আরেকটা হচ্ছে তাদের মধ্যে এই শিক্ষাগতভাবে, মানে অন্যদের আচরণটা দেখে দেখেও এটা করছে, সেই বিষয়টা আসতে পারে। তো এইটা হচ্ছে যে এরকম বয়সে যেমন দেখা যায়, এমন আরেকটা সমস্যা হয় যে এই বয়সগুলো কিন্তু খুব মানে ফাংশনাল একটা টাইম। এই সময় হয়তো স্কুল কলেজে চাকরি এরকম জায়গায় সবাই থাকে, বা পরিবারেও একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে থাকেন। তো
তো তাদের এই সমস্যাগুলো কিন্তু তখন অন্য সবাইকে এফেক্ট করে, অন্য সবার উপরেও এর প্রভাবটা আসে এবং সেই মানুষটা তো খুবই কষ্টে থাকে। তো এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু বৈজ্ঞানিক চিকিৎসা আছে, কিছু ওষুধ আছে, যেমন প্রচলিতভাবে কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট বা বিষণ্ণতা রোধী ওষুধ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে খুব ভালো কাজ করে। যেমন এখন এই ওষুধগুলো এবং সেটার পাশাপাশি আমরা কিছু কথা বলার মাধ্যমে যে চিকিৎসা বা আচরণগত চিকিৎসা, সেটাও হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে দেওয়া হয়। এবং যখন দেখা যায় ওষুধ এবং কথা বলার মাধ্যমে চিকিৎসা, এই দুটাকে কম্বাইন যদি করা যায় তাহলে খুবই ভালো কাজ হয়। তবে বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ওষুধটা আগে অবশ্যই শুরু করতে হয়। ওষুধ শুরু করলে তখন দেখা যায় যে রোগীর অনেকটাই হচ্ছে যে তার যে উদ্বিগ্নতাটা থাকে এইটা যতক্ষণ না কমানো যায় ততক্ষণ কিন্তু ওই কথা বলার মাধ্যমে যে চিকিৎসা, এটাতেও রোগী খুব একটা সফলভাবে হচ্ছে এটার মধ্যে উনি হচ্ছে যে কাজ করতে পারেন না। এবং উদ্বিগ্নতাটা কমিয়ে এনে তারপরে যখন হচ্ছে যে কথা বলার মাধ্যমে চিকিৎসাটা শুরু করা হয়, তখন এটা খুব সফলভাবেই হচ্ছে তার সিমটম অনেক কমিয়ে আনে। এখন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের রোগীদের প্রায় প্রশ্ন থাকে যে আমি কি একদমই সেরে যাব, একে একেবারে চলে যায়? না, সেই কথাটা আবার ভুল হয়ে যাবে, কারণ খুব কম অংশের মধ্যেই, 100 জনের মধ্যে যদি আমরা ধরি 7 জনের হচ্ছে এটা অনেকখানি মানে প্রায় চলে যাওয়ার মতন অবস্থা হয়, বা সেটাও কিন্তু নির্দিষ্ট ওষুধের কোর্স শেষ করার পরে। আর বাদ বাকি মানে এই 90% বেশি মানুষেরই কিন্তু এই রোগটা বলা হয় যে পর্যায়ক্রমে আসে যায়, এরকম অবস্থায় থাকে। তো অনেক শারীরিক রোগের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে যেমন ডায়াবেটিসের রোগী, তার যেমন সুগারটা কন্ট্রোল করতে হয় ইনসুলিন নিয়ে হোক, ব্যায়াম করে হোক, খাদ্যাভ্যাস মেনে, যেমন তার শর্করাটা হচ্ছে নিয়ন্ত্রণে থাকে। এটা অনেকটা এরকম যে ওষুধ খেয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়, নিয়ন্ত্রণে রেখে অনেকেই একেবারে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সেজন্য আমরা এটা বলি না যে এটা চলে যাবে বা এটা একেবারে সেরে যাওয়ার মতো কিছু, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেই হচ্ছে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া সম্ভব। সুতরাং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের লক্ষণগুলো যদি কারোর মধ্যে দেখে থাকেন তাহলে মনোরোগ বিশেষজ্ঞকে সাথে যোগাযোগ করুন, তাকে দেখান। এবং খুবই ভালো হয় যদি আপনার সমস্ত লক্ষণগুলো আগেই গুছিয়ে লিখে আনেন এবং কতবার হয় সেটা লিখে আনেন, তাহলে কিন্তু আপনি ট্রিটমেন্টের জন্য একটা ধাপ এগিয়ে যাবেন এবং এই চিকিৎসার সাথে লেগে থাকবেন। ধন্যবাদ।